নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং মহিলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একটি অত্যন্ত কমন সমস্যা, যেটা আউটডোরে বসলে প্রায়ই দেখা যায়, সেইটি সম্পর্কে আলোচনা করব। বয়স হলেই বা একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় ইয়ংদের ক্ষেত্রেও একটা কমন সমস্যা দেখা যায়, কোমরে ব্যথা বা পিঠের নিচের দিকটা ব্যথা, বা যাকে আমরা বলি লো ব্যাক পেন। এই লো ব্যাক পেন কেন হয়, কী কী কারণে হয় এবং সেটা কীভাবে আমরা শনাক্ত করব এবং সেটা কীভাবে চিকিৎসা করব, সেটি আজকের ভিডিওর মেন বিষয়বস্তু। এবার লো ব্যাক পেন শুনলেই আমরা যে তিনটি কমন ভুল করি সেইগুলো আসলে লো ব্যাক পেন শুনলেই প্রথমেই সবার মাথায় আসে এমআরআই করতে হবে। সব লো ব্যাক পেনের ক্ষেত্রে এমআরআই দরকার হয় না। আরেকটি কি, লো ব্যাক পেন ভাবলেই যে অনেকে ভাবে র্যাডিকুলোপ্যাথির জন্য যে পেনটা হচ্ছে, সেটাও সবসময় না। আর লো ব্যাক পেন দেখলে অনেক সময় আমাদের শরীরে অন্যান্য যে রেড ফ্ল্যাগ সাইনগুলো, মানে অন্যান্য যে সংকেতগুলো দেখা যায়, সেটাকে আমরা অনেক সময় ইগনোর করি। তাহলে লো ব্যাক পেন হলে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেইটা জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে বলবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কোমরে ব্যথা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই এই কোমরের যে অ্যানাটমি, মানে হাড়ের যে অ্যানাটমি, সেই সম্পর্কে জানতে হবে। কোমরের অ্যানাটমি জানার আগেও আমাদের আগে যে ভার্টিব্রা মেরুদণ্ড থাকে, তাতে ক রকমের হাড় থাকে? 7টা সার্ভিক্যাল ভার্টিব্রা থাকে, তারপরে 12টা হচ্ছে থোরাসিক, তারপরে লাম্বার 5টা, স্যাক্রাল 5টা, কক্সিজিয়াল একটা, মানে সম্মিলিতভাবে যুক্ত হয় একটা হবে। 7, 12, 5, 5, 1 এরকম থাকে ভার্টিব্রা। এবার এই ভার্টিব্রাগুলোর মধ্যে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই যে দুটো ভার্টিব্রা রয়েছে, যদি এরকম দুটো ভার্টিব্রা হয়, তার মাঝখানে এই পোর্শনটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা রয়েছে, সেইটার মাঝখানের অংশটাকে বলে, যেটা একটু নরম নরম, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস পালকোসিস। এবং চারিদিকে যেটা রয়েছে, সেই নিউক্লিয়াস পালকোসাসের চারিদিকে যেটা রয়েছে, সেটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। এবার এই হচ্ছে মেরুদণ্ডের স্ট্রাকচার। এবং মেরুদণ্ডের পিছনে কিছু থাকে হচ্ছে পেডিকেল থাকে, কিছু ল্যামিনা থাকে, কিছু ফ্যাসেট জয়েন্ট থাকে। এইভাবে এই মেরুদণ্ড যখন যাচ্ছে, পিছনে একটা সরু রাস্তা তৈরি হচ্ছে, এইখান থেকে স্পাইনাল ক্যানালটা যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে বিভিন্ন নার্ভগুলো যাচ্ছে এবং এখান থেকে বিভিন্ন নার্ভগুলো বেরোচ্ছে। এবার কোনো কারণে যদি হাড়ের সমস্যা হয় বা নার্ভে কম্প্রেশন হয়, বা বিভিন্ন কারণে, বা এই হাড়ের যে চারপাশের যে মাসেলগুলো আছে, সেখানে যদি স্প্যাজম হয় প্যারাস্পাইনাল মাসেলে, সেই সব কারণেও লো ব্যাক পেনটা হতে পারে। তাহলে এই লো ব্যাক পেনের পিছনে আসল ভিলেন কারা, মানে আসল কারণগুলি কী কী, সেটা দেখে নেওয়া হয়। প্রথমেই বলতে গেলে আমরা বলবো নন স্পেসিফিক একটা পেন। কখন হয় এটা? যদি পশ্চাৎ অনেক সময় যদি ভুল থাকে মানুষের, বা শোয়ার সময় বা অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা যখন বসে আছে, তখন হঠাৎ করে যদি পিঠে টান লাগে, সেক্ষেত্রে অনেক সময় লো ব্যাক পেন হতে পারে। এটা কি হয়, ভিতরে আমরা যদি দেখি কোনো হাড়ে বা চারপাশের মাসেলে কোনো সিরিয়াস প্যাথোলজি নেই, কিন্তু এই রিজনগুলোর জন্য ব্যথা হচ্ছে। এটা আমরা কী করে বুঝবো? এই যে লো ব্যাক পেনটা, সেটা একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকবে এবং সেটা কখনো রেডিয়েট করবে না, মানে পায়ের দিকে কখনো রেডিয়েট করবে না। এবং এটা যত ঝুঁকে বেশি কাজ করবেন, তত আপনাদের এই ব্যথাটা বাড়তে থাকবে। এবার দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো মেকানিক্যাল পেন। মেকানিক্যাল পেনের ক্ষেত্রে কি হয়? মেকানিক্যাল পেনের ক্ষেত্রে আপনারা যদি হেভি ওয়েট লিফটিং করছেন এবং ওয়েট লিফটিং করতে গিয়ে কোমর হঠাৎ করে যদি বেঁকে যায় এবং কোমরের পাশে যদি হঠাৎ করে খ্যাচকা টান করে, তাহলে মেকানিক্যাল পেন তার জন্য হতে পারে। এবং এর জন্য প্যারাস্পাইনাল একটা টেন্ডারনেস দেখতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে ডিজেনারেটিভ ডিস্ক সিরিজ যদি হয়, মানে এই যে ডিস্কটা যদি থাকে, তার চারপাশে অ্যানুলাস থাকে, এই অ্যানুলাস যখন ফাটল ধরে, তখন কি হয়, যখন আপনি সামনের দিকে ঝুঁকে কাজ করতে চেষ্টা করবেন, মানে ফ্লেকশন যত করবেন, তখন ব্যথাটা বাড়ে। আর যখন এক্সটেনশন করবেন, যখন পিঠটা এরকম করে স্ট্রেচ করবেন, এক্সটেনশন করবেন, তখন কিছুটা আরাম পাওয়া যায়। এটা গেল হচ্ছে মেকানিক্যাল পেন। এবার 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস। ফ্যাসেট জয়েন্ট বা অস্টিওআর্থ্রাইটিসে কী হয়, আমাদের যে মেরুদণ্ডের পিছনের দিকে জয়েন্ট, ছোটো ছোটো জয়েন্টগুলো থাকে, সেগুলো হচ্ছে ফ্যাসেট জয়েন্ট। এই ফ্যাসেট জয়েন্টে যদি ক্ষয় হয়, তখন কি হয়, রোগী যখন এক্সটেনশন করে, মানে পিঠটাকে পিছন দিকে হেলিয়ে দেয়, তখন রোগী কী হয়, ব্যথায় কুঁকড়ে ওঠে এবং সামনের দিকে যখন ফ্লেকশন করে, তখন তিনি আরাম পান। এটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস।
এবার 4 নম্বর কোন কারণে হতে পারে? র্যাডিকুলার পেন বা র্যাডিকুলোপ্যাথির জন্য হতে পারে। র্যাডিকুলোপ্যাথিতে কি হয়, এখানে যে ডিস্কটা আছে সেটা সত্যি বাল্জ করে যায় এবং পিছনে দিয়ে ফুলে উঠতে থাকে। এর ফলে কি হয়, যে নার্ভ রুটগুলো রয়েছে স্পাইনাল ক্যানাল বা স্পাইনাল কর্ডের মধ্যে, সেইখানে কি হয়, এই ডিস্কগুলো ফুলে যাওয়ার জন্য এই নার্ভ রুটগুলোকে কম্প্রেশন করে বা নার্ভ রুটকে চাপা দেয়। এর ফলে কি হয়, কোমরে ব্যথা হয় এবং এই ব্যথাটা ক্রমশ রেফার হয়ে যায়, মানে নেমে গিয়ে পায়ের দিকে ব্যথা হতে পারে বা সায়াটিকা পেন পর্যন্ত হতে পারে। এবং এই র্যাডিকুলার পেন বা সায়াটিকা পেন যখন কোনো পেশেন্টের হয়, তখন পেশেন্ট যদি কোনো কারণে হাঁচেন, কাশেন বা কোনো কারণে চাপ দেন, স্ট্রেন করেন, তখন এই ব্যথাটা ক্রমশ আরও বাড়ে। এবার 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি যদি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়ে যায়, মানে নার্ভগুলো যেখান দিয়ে যায় স্পাইনাল ক্যানালের মধ্যে দিয়ে, সেই রাস্তাটাই শুরু হয়ে যায়, তখন এই ব্যথাটা হতে পারে। এবং কোনো কারণে যদি ব্যক্তি সামনের দিকে ঝুঁকে, যেমন কোনো শপিং মলের শপিং কার্টগুলোকে যখন ঠেলছে, সেই সময় যদি এরকমভাবে পজিশনে যদি থাকে, তখন অনেকটা এই স্পাইনাল ক্যানালের যে সরু হয়ে গেছিলো রাস্তাটা কিছুটা খুলে এবং ম্যাজিকের মতো কিছুটা আরাম পান। এর জন্য একে বলা হয় কী বলা হয়, শপিং কার্ট সাইন। আর আরেকটা কজ হচ্ছে ইনফ্লেমেটারি ডিজিজের জন্য, মানে কোনো কারণে ইনফ্লেমেশন হয়েছে, তার জন্য এই ব্যথাটা হচ্ছে। এই ইনফ্লেমেশনের একটা অন্যতম এক্সাম্পল হলো অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস। এটা সাধারণত কম বয়সীদের দেখা যায়। অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস কখন হয়? HLA-B27 যদি পজিটিভ থাকে তখন হতে পারে। এক্ষেত্রে একটা মজার বিষয় হলো যে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে রেস্ট নিলে কিন্তু আপনারা আরাম পাবেন। সারাদিন যদি হাঁটা চলা করেন বা কাজের মধ্যে ব্যস্ত থাকেন, তাহলে ব্যথাটা কম অনুভব করবেন। কিন্তু যদি সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা দেখেন, তাহলে মনে হবে কোমরটা শক্ত হয়ে আছে, স্টিফ হয়ে আছে এবং ক্রমশ ব্যথা করতে শুরু করবে। এটাই হচ্ছে ইনফ্লেমেটরি কারণে ব্যথা হওয়ার অন্যতম কারণ। এই তো আমরা 6 রকম কারণ বলি। এছাড়াও আরও অন্যান্য কারণেও পিঠে ব্যথা হতে পারে। কী কী কারণে হতে পারে? পিঠের কোনো হাড়ের যদি ইনফেকশন হয়, মানে অস্টিওমাইলাইটিস হয়, বা ক্যান্সারের জন্য কোনো কারণে ওখানে স্প্রেড করেছে, মেটাস্টেসিস হয়েছে, তার জন্য হতে পারে। কিডনি স্টোনের জন্য ব্যথা হতে পারে পিঠে ব্যথা, অথবা প্যানক্রিয়াটিসের জন্য অনেক সময় পেটের যে ব্যথাটা সেটা পিঠের দিকে অনেক সময় রেডিয়েট করে। এই তো গেল কী কী কারণে আমাদের কোমরে ব্যথা। বা কোনো পেশেন্ট যদি কোমরে ব্যথা নিয়ে আউটডোরে আসে, তাহলে আমাদের প্রাথমিক কী দেখতে হবে? প্রথমে তার হিস্ট্রি নিতে হবে, এবং তাছাড়াও আমরা কী দেখব, পেশেন্টের গেট কেমন, মানে চলার অঙ্গভঙ্গি বা চলার পদ্ধতি কেমন রয়েছে সেটার উপর নজর দিতে হবে। ফুট ড্রপ হচ্ছে কিনা, মানে পায়ের পাতাটা এরকম নিচের দিকে নেমে আসছে কিনা, সেটা দেখতে হবে। 3 নম্বর কী দেখতে হবে? 3 নম্বর আমাদের স্ট্রেট লেগ রেজ টেস্ট করতে হবে, মানে পেশেন্টকে সোজা শুয়ে পাটা ওঠাতে বলতে হবে, সোজা করে। যদি 60 ডিগ্রি ওঠানোর কাছাকাছি যদি হয়, তার মধ্যেই পেন শুরু হয়ে যায়, তাহলে সায়াটিকা পেনের জন্য হতে পারে। তাছাড়া অনেক সময় যে পেশেন্টের ওজন কমছে কিনা, বা রাত্রে শুয়ে থাকলেও ব্যথাটা বাড়ছে কিনা, শুয়ে থাকলে যদি ব্যথাটা বাড়ে তাহলে ইনফেকশন, ম্যালিগনেন্সের কারণ হতে পারে। ওজন যদি ক্রমশ কমে বা ইনকন্টিনেন্স দেখা যাচ্ছে কিনা, এইগুলো পডাইকুনিয়া সিনড্রোমে সাধারণত দেখতে পাওয়া যায়। এইসব নানাবিধ হিস্ট্রি আমাদের ভালো করে নিতে হবে। এবং তাছাড়াও আমাদের ওই পিঠের যে অংশটা, সেটা লোকাল একটা প্যালপেশন করে দেখতে হবে, এবং ভার্টিব্রাল টেন্ডারনেস আছে কিনা সেইটা ভালো করে বুঝতে হবে। এবং এই যে রেড ফ্ল্যাগ সাইনগুলো বললাম, মানে ইনকন্টিনেন্স, ওজন হ্রাস পাওয়া, তারপরে প্রচণ্ড ব্যথা শুয়ে থাকলেও, এবং ক্রমশ যদি না কমে এগুলো, তার জন্য এই রেড ফ্ল্যাগ সাইনগুলো যদি দেখা যায়, তাহলে আমাদের MRI বা সিটি স্ক্যানগুলো করতে হবে। এবং এই রেড ফ্ল্যাগ সাইনগুলো যদি না দেখা যায়, তাহলে আমাদের 4 থেকে 6 সপ্তাহ কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে ওষুধের মাধ্যমে ব্যথাটা কমানোর চেষ্টা করতে হবে। এই তো গেল কোমরে ব্যথার কারণ, এবং কোমরে ব্যথা হলে কী ভাবে আমরা পেশেন্ট থেকে হিস্ট্রি নেব বা কী সাইন সিমটম দেব। এবার আমরা জানবো ট্রিটমেন্ট কীভাবে করবো, যেটাই এই ভিডিওর আসল লক্ষ্য। ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে কোমরে ব্যথা কিন্তু র্যাডিকুলোপ্যাথি না, মানে কোমরে ব্যথাটা ছড়িয়ে যায়, সেইটা কীভাবে ট্রিটমেন্ট করতে হবে? সেইটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে বলতে হবে স্টে অ্যাক্টিভ, মানে নড়াচড়া স্বাভাবিক করতে হবে, হাঁটা চলা যেমন করেন সেরকম করতে হবে, বেশি রেস্ট নেওয়ার কথা বললে চলবে না। এবং তার সঙ্গে ব্যথার ওষুধ, মানে
এনসেস জাতীয় ড্রাগ, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ইটোরিঅক্সিন এইসব জাতীয় ওষুধ আমরা ব্যবহার করব এবং এইসব ব্যবহারের ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিসের কতটা সমস্যা হতে পারে সেই সব বুঝে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর যেমন প্যান্টোপ্রাজোল এইসব ব্যবহার করতে পারি। তাছাড়াও যদি মাসেল অনেক টাইট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করতে পারি, যেমন থায়োকলচিকোসাইড ইউজ করতে পারি। তাছাড়া অনেক সময় যদি আমরা গরম সেক দিই, সেই গরম সেক দিলেও অনেকটা আরাম পায় এবং অনেক সময় ডাইক্লোফিনাক জেল ইত্যাদিও ব্যবহার করা যায়। এবং এক্ষেত্রে কী কী করার দরকার, এক্ষেত্রে প্রিগাবালিন, গাবাপেন্টিন, স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহারের কোনো দরকার নেই। এবার চলে আসি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 কি? ক্যাটাগরি 3 হলো ক্রনিক ব্যাক পেন, ক্রনিক লো ব্যাক পেন। এক্ষেত্রে কী হচ্ছে, দীর্ঘ সময় ধরে ব্যথাটা রয়েছে, প্রায় 3 মাসের বেশি ধরে ব্যথাটা রয়েছে এবং এই ব্যথাটা কমছে না। তখন কী করতে হবে? সাধারণত ফিজিওথেরাপি বা এক্সারসাইজের মাধ্যমে এইটা নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং অনেক সময় ডুলোক্সেটিন জাতীয় ড্রাগের ব্যবহারের মাধ্যমে এই ব্যথাটা কমানো যেতে পারে। এবার ক্যাটাগরি 3টা কি? ক্যাটাগরি 3টা হচ্ছে নার্ভে চাপ করে যে র্যাডিকুলোপ্যাথি পেনটা হচ্ছে সেইটা ট্রিটমেন্ট। সেটা অনেক সময় মেকানিক্যাল কোনো প্রেশারের জন্য হতে পারে বা কেমিক্যাল কোনো কারণে ইনফ্লামেশনের জন্য হতে পারে। এক্ষেত্রে অনেক সময় স্টেরয়েড ইউজ করা হয়, মিথাইলবেনিসল ইউজ করা হয় এবং সেটার ডোজটা ধীরে ধীরে ট্যাপার করা হয়। এবার আমরা জানবো কখন আমাদের সার্জারি করাতে হবে বা কখন ওটি করাতে হবে। এই ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট বা যদি কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেও যদি 6 থেকে 8 সপ্তাহ পরেও আমরা কোনো রিলিফ পাচ্ছি না, 1 নম্বর। তাছাড়াও যদি এই র্যাডিকুলোপ্যাথি পেইন বা অন্যান্য কারণে যদি আমাদের ইউরিনারি ইনকন্টিনেন্স দেখা যায় এবং প্যারালাইসিসের মতো পায়ের কিছু হয়ে যাচ্ছে, পা নাড়াতে পারছেন না, সেই সব ক্ষেত্রেও সার্জারির ক্ষেত্রে কথা আমরা ভাবতে পারি। তাহলে আজকের ভিডিওর টেক হোম মেসেজ বলতে প্রথমেই কোমরে ব্যথা হলেই প্রথমেই আমাদের এমআরআই করার কোনো দরকার। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি, এতে খরচা বেশি হয়, কারণ জানার থেকে খরচা বেশি। তাছাড়া যদি দরকার পড়ে তখনই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এমআরআই করতে হবে এবং এমআরআই রিপোর্টে যদি আপনারা অনেকে দেখেন ডিস্ক বাল্জ হয়েছে তাহলে অনেকটা ভয় পেয়ে যায়। অনেক সাধারণ মানুষের ক্ষেত্রেও এই কিছুটা ডিস্ক বাল্জ দেখা যায়, অনেক সময় প্রস্তারের জন্য বা বিভিন্ন কারণে এটা হতে পারে। এবং অনেক সময় কোমরে ব্যথা হলেই যদি আপনারা বিছানায় সারাদিন শুয়ে থাকেন সেক্ষেত্রেও এটি করা উচিত। যতটা পারবেন অ্যাক্টিভ থাকতে হবে এবং এই মুভমেন্টই হলো এর প্রধান মেডিসিন। তাহলে আজকে এই ভিডিওতে আমরা কোমরে ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এবং এরকমই আরও ভিডিও যদি আপনারা জানতে চান, তাহলে আরও ভিডিও আর নতুন নতুন বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।